পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটিতে যাওয়ার পথে রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। একই গাড়িতে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, একদল লোক রড ও দা নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায় ও বৃষ্টির মতো পাথর ছুঁড়ে তাদের গাড়ি চুরমার করে ফেলে। রমজানের শুরু থেকে ইফতার আয়োজনের সুবাদে প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমে বিএনপি প্রধান খালেদা জিয়ার বক্তব্য আসছে। তিনি সেসব অনুষ্ঠানে ধানের শীষে ভোট চাইলেও নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে যে তাঁর দল নির্বাচনে যাবে না তা পরিষ্কার করেছেন। জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি এবং আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলে খালেদা জিয়া যখন নিয়মিত বলছেন 2018 হবে জনগণের বছর, যাকে বিএনপি নেতারাই নির্বাচনে যাওয়ার ইঙ্গিত এবং ভোটের মাধ্যমে জনগণই ক্ষমতা পরিবর্তনের একমাত্র উৎস, সেটাই তাদের নেত্রী বলতে চেয়েছেন বলে ব্যাখ্যা করছেন, সে সময় ত্রাণ দিতে এবং সমবেদনা জানাতে রাঙামাটির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর এহেন হামলা কিসের আলামত? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য বলেছেন, এই অন্যায়ের শাস্তি হবে। কিন্তু হামলা মামলায় জর্জরিত বিএনপি ঢাকাতে 1 বছরের বেশি সময় ধরে কোনো জনসভার অনুমোদন পায় না। গত কয়েক মাসে নির্বাচনী প্রস্তুতির জন্যই ধারণা করা হচ্ছিল ঢাকার বাইরে তাদের 51 জন সিনিয়র নেতা দল গোছাতে ঘুরে এসেছেন। হাওড়ে বন্যার সময়ও সেখানে গেছেন মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঢাকার বাইরে যাওয়া বন্ধেই কি এমন ঘটনার অবতারণা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের তিনজনকে। আহমদ হোসেন, আপনাকেই জিজ্ঞেস করতে চাই প্রথমে যে কিসের আলামত এই বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, দুঃখজনক, অনভিপ্রেত। আমরা এই ঘটনার নিন্দা করেছি। পার্টির জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের খুব কঠোর ভাষায় বলেছেন যে যেই হোক তার শাস্তি পেতেই হোক, এরপরে আর বলার কিছু নেই। কাজে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে ঘটুক আমরা এটা প্রত্যাশা করি না। সুতরাং এরা যে বা যারাই ঘটিয়েছে তাদের ব্যাপারে আমরা ইনকোয়ারি করে দেখছি এবং পার্টির জেনারেল সেক্রেটারি সে দায়িত্ব নিয়েছেন এবং কারা করেছে এবং তাদেরকে আইডেন্টিফাই করবেন, করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। কিসের ভিত্তিতে বলছেন বিচ্ছিন্ন ঘটনা? কারণ ধরুন হঠাৎ বিএনপির একটি দল মিছিল করে বেরোচ্ছে সেই রাঙ্গুনিয়া জেলা, মানে রাঙ্গুনিয়া এলাকারই বিএনপি, তাদের উপর আওয়ামী লীগের হামলা হলো বা দুই পক্ষ বিএনপি দুই পক্ষ আওয়ামী লীগ সংঘর্ষ করলো, সেগুলোকে তাও হালকা করে দেখবার সুযোগ আছে। কিন্তু বিএনপি মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তারা যাচ্ছেন, সে সময় আসলে হামলা কি বিচ্ছিন্ন হামলা হতে পারে? আমি এটা ব্যাখ্যা করছি অন্যভাবে। জি, যেটা কোনো পরিকল্পিত সেন্ট্রাল থেকে আমাদের পরিকল্পিত সেন্ট্রাল ডাইরেকশন ছিল বা আমাদের নলেজের বিষয়টা ছিল বা আমরা নির্দেশ দিয়েছি কাজটি করো, এরকম না। এটা বিচ্ছিন্ন মানে লোকালি একটি ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে এটা তো আমাকে ইনকোয়ারি করে দেখতে হবে। সুতরাং মিডিয়াতে অনেক কথা আসছে এবং মিডিয়া অনেক কিছুই অনুমান নির্ভরও কথা বলছে, আবার বস্তুনিষ্ঠ কথাও বলছে। সব নিউজগুলি আমরা খতিয়ে দেখব এবং পার্টির মহাসচিব সেটাও তিনি আশ্বস্ত করেছেন। এবং এই যে আমি বসে এখানে আমি বললাম বিএনপির তরফ থেকে অবশ্য কেন্দ্র থেকে করা হয়েছে এমনটা বলা হয়নি, তবে সেখানকার যে স্থানীয় এমপি, আওয়ামী লীগের উল্লেখযোগ্য এবং খুবই ভোকাল একজন নেতা, আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাসান মাহমুদকে দায়ী করেছে বিএনপি নেতারা, কারণ তিনি সেই এলাকার এমপি এবং তিনি কালকে এলাকাতেই ছিলেন। তিনি এলাকাতে ছিলেন। এই বিষয়টা আপনার তো আমরা এটা কোয়ারি না করে, আমরা পরখ না করে তো আমরা এই কথাটা বলতে পারবো না। বিএনপি আমাদের ব্যাপারে অনেক অভিযোগ দিতে পারে, কিন্তু তাদের অভিযোগটার সত্যতা তো আমার নিরূপণ করতে হবে, আমাদের তো দেখতে হবে, তাই না? সুতরাং আমরা তো বলেছি এবং আই রিপিট অ্যাগেইন, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং এই রাজনীতিতে, এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার শিকার হয়েছে রাজনীতিতে, বারবার হয়েছে। বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আক্রমণ থেকে শুরু করে, 21শে আগস্টের ঘটনা থেকে শুরু করে, বাংলাদেশের জাতীয় 4 নেতা কারাগারে। সুতরাং বাংলাদেশে যত আমরা প্রতিহিংসার রাজনীতি, যে সন্ত্রাসের রাজনীতির শিকার হয়েছি আমরা বারবার। সুতরাং আমরা সন্ত্রাস রাজনীতি বিশ্বাস করি না, প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। যারা আক্রান্ত হয়েছেন দুঃখজনক, অথচ
তারাই বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতির সূচনা করেছেন, জন্ম দিয়েছেন যখন জি। জিয়া রহমান ক্ষমতায় আসলেন, তারপরে আসার পরে আমি আপনার কাছে এরপরে ফিরবো, এক করেছেন। আমি যাতে আপনার কাছে বঙ্গবন্ধু ফিরবো, হত্যার ফিরে আমি বিচার আসলে না জানতে হয়। চাইবো যে মানে এই যে সরকারের বা সরকারি দলের মানে এই যে একেবারে আপনারা সারা দেশে মানে এককভাবে ক্ষমতাবান একচ্ছত্রভাবে রাজনীতি করছেন, এই অবস্থায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে পারছে সেটাও আপনাদেরকে উদ্বিগ্ন করে কিনা? আমি অন্য অতিথিদের কাছ থেকে ফিরে আহমদ হাসান আপনার কাছে এটা জানতে চাইবো নিশ্চয়ই। কিন্তু শামীম হায়দার পাটোয়ারি, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বিএনপি মহাসচিবের উপর এই হামলার পর অনেকগুলো দল আসলে সিপিবি, মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, ন্যাপ, ভাসানী থেকে শুরু করে অনেকগুলো দল আসলে এর নিন্দা জ্ঞাপন করেছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটি অংশ নিন্দা জ্ঞাপন করেছেন, নাগরিক কমিটি তরফ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে এই ঘটনার। জাতীয় পার্টির তরফে কোনো প্রতিক্রিয়া নাই কেন, এবং আপনাদেরকে এই ঘটনাগুলো আশঙ্কিত করে কিনা? কারণ জাতীয় পার্টি আবার এই বাজেট থেকে সংসদে বেশ কড়া কড়া কথা বলে বিরোধী দল হয়ে ওঠার চেষ্টা করছে স্পষ্টতই। না, এটা আসলে বিরোধী দল হয়ে ওঠার চেষ্টা না, এবার বাজেটে আসলেই অনেক বেশি ফ্লজ আছে, যেটা বলার মতো অনেক স্কোপ আছে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা খারাপ পর্যায়ে হয়েছে, মানে যেটাকে মোগলরা বলতো যে কফিন অথবা রাজমুকুট, দুটোর বাইরে কোনোটা অপশন নাই। আওয়ামী লীগের জন্য জিনিসটা অনেকটা এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে এবং সেটা রাজনীতিকে ঘোলাটে করে দিচ্ছে। আজকে 19শে জুন একটা গুরুত্বপূর্ণ দিন। আগরতলা ষড়যন্ত্র মামলা আজকে শুরু হয়েছিল, প্রায় 35 জন বাঙালিকে এবং 1700 বাঙালিকে অ্যারেস্ট করা ছিল। 35 জন ইনক্লুডিং বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে সময় মামলা হচ্ছিল। সে সময় বিচারপতি মাকসুদুল হাকিম ছিলেন, আমাদের তারিকুল হাকিম সাহেবের বাবা বা নানা। এবং ওটাও কিন্তু 70 ইলেকশনকে মাথায় রেখে করা হয়েছিল। আমি আজকে সকালে একটা আর্টিকেলে পড়লাম যে 70 ইলেকশনে যেন আওয়ামী লীগ ফুল ফ্লেজে পার্টিসিপেট করতে না পারে সেটার জন্য, এবং ইনিশিয়াল প্ল্যান ছিল কোর্ট মার্শাল এটা বিচার করার। দেন পাবলিক সাপোর্টে এটা চলে আসলো সিভিল ট্রায়ালে, এবং সেখানেও আলটিমেটলি গণ অভ্যুত্থানের কারণে এবং কিছু প্রতিষ্ঠান বেঁচে থাকার কারণেও এই মামলাটাই কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়নি এবং সবাইকে খালাস করে দেয়। গভর্নমেন্ট এটা কমপ্লিটলি উইথড্র করে প্রসিডিংসটা। তো আমি যেটা মনে করি যে এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক। অবশ্যই আমাদের পার্টি থেকে কোনো ফর্মাল নিন্দা জানানো হয়নি, কারণ আমাদের মহাসচিব এখন দেশের বাইরে, প্লাস জিনিসটা তদন্তধীন। বাট আপাত দৃষ্টিতে আমি আজকেও আশা থেকে ফেসবুকে দেখছিলাম আনঅথেন্টিক সোর্স থেকে কিছু লোক ছবি দিয়েছে যে স্থানীয় ছাত্রলীগের ছেলেরা, স্থানীয় ছাত্রলীগের চিহ্নিত নেতারা এটার সাথে জড়িত, এবং সেটার কিছু ছবি দেখলাম। বাট এগুলো আনঅথেন্টিক সোর্স, আমি জোর দিয়ে বলতে পারছি না। তবে হাসান মাহমুদ সাহেব বিং এমপি, লোকাল এমপি, উনি এটার দায় কিছুটা হলেও এড়াতে পারেন না। উনি ডাইরেক্টলি ইনভলভ না ইনভলভ সেটা তদন্তের বিষয়, কিন্তু উনি যেহেতু এমপি, আইন শৃঙ্খলা বাহিনী ওনার অধীন, ওনাকে একটা মিনিমাম দায় এটা নিতে হবে গণতান্ত্রিক সমাজে। বাংলাদেশে এটা যদি বিচ্ছিন্নতা হয়ে থাকে, আমি মনে করি ভয় পাওয়ার কিছু নাই। আমার ব্যক্তিগত অভিমত যে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহল থেকে এটা করা হয়নি, কারণ ইমিডিয়েটলি দলের মহাসচিব খুব তীব্র ভাষায় এটা নিন্দা করেছেন। বিচ্ছিন্ন ঘটনা হলেও তো ভয় পাওয়ার কিছু নেই। তবে বাংলাদেশে দুটি ফ্যাক্টর আছে, যেটা অ্যান্থনি মাসকারেন্স তার বইতে একটা কথা বলেছিলেন, যে পাকিস্তানে প্রথম 10 বছর লার্কিং মনস্টার দ্বারা চলেছিল। অর্থাৎ প্রথম 10 বছরে যারা প্রাইম মিনিস্টার হতো, প্রেসিডেন্ট হতো, তারা কোত্থেকে আসছে, কে নিয়োগ করছে, এগুলোর কোনো ইয়া ছিল না। এবং ওয়াশিংটন থেকে একজন আমেরিকান অ্যাম্বাসেডরকে নিয়ে এসে পাকিস্তানের প্রাইম মিনিস্টার করা হয়। আবার দ্য লিগাসি অফ ব্লাড বইতে লাস্ট লাইন উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের এই ঘটনা প্রবাহের মধ্যে কোনো একটা রাজপুটিন আছে যে এই ঘটনাগুলো ঘটায়। তো এই ঘটনাটা ওরকম কিছু হয় যদি, তাহলে একটা আশঙ্কা, সেটা উদ্বেগের বিষয় কিনা সে প্রশ্ন আমি বলেছি যে আমি এটা আহমদ হোসেনকে করতেই চাই। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল, কিসের আলামত এসব হামলা? আমি কি বলবো যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে এইগুলো মানে অভিযোগ হয়ে মানে এই ধরনের ঘটনার ফলে আপনারা বরং নির্বাচন থেকে সরে যেতে পারেন, মানে এরকম একটা পায়তারা করছেন কিনা নানা অজুহাতে। এখানেই হচ্ছে মূল মজাটা, বিষয়টা, রহস্যটা এই জায়গাটাই। কারণ আহমেদ হোসেন সাহেব একটু আগে বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা নিন্দনীয় এবং এটা তদন্ত করে দেখতে হবে, আমরা তদন্ত করে দেখছি। ওবায়দুল কাদের সাহেবও গতকালকে ঘটনার পরপরই এই কথা বলেছেন। আজকে আবার অন্য কথা বলছেন যে নির্বাচন থেকে সরে যাওয়ার একটা পায়তারা খুঁজছেন। আর ওই এলাকার যিনি এমপি হাসান মাহমুদ চৌধুরী সাহেব, তিনি তো একটা পুরা নাটক তৈরি করার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে সাধারণ মানুষকে, পথচারীকে আমরা চাপা দিয়েছি, আমাদের এই গাড়ি বহর চাপা দিয়েছিল 2 জন হাসপাতালে, সাংবাদিকরা দৌড়ে সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে গেছেন, তারা কিন্তু এই ধরনের কোনো ঘটনা খুঁজে পাননি। এই যে একটা তালগোল পাকানোর মতো অবস্থা, এটাকে বিচ্ছিন্ন ঘটনা আহমেদ ভাই বলার চেষ্টা করেছেন, কিন্তু এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা না। বিচ্ছিন্ন ঘটনা না কেন, আপনি দেখবেন ওই যে ছাত্রলীগ যুবলীগের নেতাদেরকে চিহ্নিত করে দেখানো হয়েছে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায়,
এর সঙ্গে যদি আমরা যোগসূত্রটা ধরি যে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া যখন কারওয়ান বাজারে গেছিলেন আপনার নির্বাচনী প্রচারণার জন্য, তখন তার গাড়িতে গুলি করা হয়েছে। আনন্দ করে করে প্রায় আধা কিলোমিটারের মতো তাড়া করে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে। সে সময় গোল গোল করে চেহারা গোল করে করে ছবি ছাপা হয়েছিল সংবাদ মাধ্যমে। মজার ব্যাপার হচ্ছে গোল গোল করে ছবি ছাপার লোকেরা পরবর্তীতে ছাত্রলীগে প্রমোশন পেয়ে বড় পদ পেয়েছে। এবং সেই দিন আমাদের অভিযোগের ভিত্তিতে কোনো মামলা নেওয়া হয়নি এই বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার, তার সিকিউরিটিকে রক্তাক্তভাবে আহত করার, এমনকি একটি জিডি পর্যন্ত নেওয়া হয়নি। নিকট অতীতের কথা আমি বলছি। এই দুটোর সঙ্গে যদি মেলান এবং একই সঙ্গে আমাদেরকে কোথাও কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, এমনকি ইফতার মাহফিল নরসিংদীর পলাশের মতো জায়গায় ইফতার মাহফিল থেকে আমাদের ছেলেকে ধরে নিয়ে, আমাদের এক কর্মীকে ধরে নিয়ে যাওয়া হলো। আজ 5 দিন পর্যন্ত আমরা বারংবার বলছি শিকারই পাচ্ছে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যে আমরা ধরেছি। হয়তো কিছুদিন পরে তাকে জানি না কি অবস্থায় তাকে পাওয়া যাবে, কিন্তু আমরা দুশ্চিন্তায় আছি। এমনটা সব জায়গায় ইফতার মাহফিল করতে দেওয়া হচ্ছে না। কেরানীগঞ্জে ইফতার মাহফিলের উপরে হামলা করা হয়েছে মসজিদের মধ্যে। এজন্য আমার মনে হয় শামীম হায়দার যে কথাটি বলেছেন ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে, যে আলটিমেট ডেস্টিনেশনটা কি ছিল, যে আওয়ামী লীগকে সংঘবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না দেয়া, বিএনপিকে বরং সেইভাবে এরকম কর্মকাণ্ডের মধ্যে ব্যতিব্যস্ত রেখে তারপরে সেই জায়গাটায় বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করি। এবং এটা মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়, একের পর এক ঘটছে। কারণ মামলাও যদি আপনি দেখেন, মামলার ব্যাপারেও যদি আপনি দেখেন, শুধু বিএনপি না, বিরুদ্ধ মতের যারা, এই যে আইসিটি অ্যাক্টের প্রস্তাবিত যে 57 সেকশনটি, যেটা আইনমন্ত্রী বারবার বলছেন ওটা বাতিল করা হবে, সেই 57 অ্যাক্টে গত 10 দিনে 16 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং একটি মামলা হয়েছে এত মজার যশোরে, যে চায়ের দোকানদারের কর্মচারীর স্টেটমেন্টের উপরে ভিত্তি করে পুলিশ মামলা রেকর্ড করেছে, সঙ্গে সঙ্গে 2 মফস্বল সাংবাদিক গ্রেফতার। আমরা ইসের খবর জানি, মাহমুদা নামের খবর জানি, 83টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। মাহমুদুর রহমানের কথা জানি হয়েছে, প্রবীর সাহার মতো মুক্তিযোদ্ধা পঙ্গু সাংবাদিক, প্রবীর শিকদার, তাদেরটা জানি। তা বিরুদ্ধ মতের কথা বললেই কাউকে সহ্য করা হবে না, পিটিয়ে দমন করা হবে এবং সেইটা নিয়ে আবার নাটকীয় পরিবেশ তৈরি করা হবে। এটাই দীর্ঘদিন ধরে 57 ধারা তো আপনাদের সময় বোধহয় এই আইনটি একটা ওই সময় ছিল না, কিন্তু এরকম একটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু আমি আহমদ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে মানে গাড়ি বহরে হামলা, তো আপনি বলছিলেন যে প্রতিহিংসার রাজনীতি আপনারা করেন না, কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল মনে করিয়ে দিয়েছেন, এই স্মৃতি তো আমাদের একদম সুস্পষ্ট আছে যে খালেদা জিয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা করতে বেরোলেন, কাউরান বাজারে একদম ঢাকা শহরের মাঝখানে তার গাড়ি বহরে হামলা হলো। আমাদের যদি মনে থাকে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরেও 2011 সালের মার্চে তিনি মহাসচিব হলেন, তার কয়েক মাস বাদেই লক্ষ্মীপুরে তার গাড়ি বহরে হামলা হলো। তো এই গাড়ি বহরে হামলার ঘটনাও প্রথম নয়, এই আমলেও প্রথম নয়, সেটি একটি বলতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাসান মাহমুদ আপনাদের এমপি, আপনাদের নেতা, তিনি যে একটি কি বলবো, যে একটি ঘটনাটি যেভাবে উপস্থাপন করলেন এবং যেভাবে সেই ঘটনার কোনো প্রমাণ আর সংবাদ মাধ্যম বা কেউ খুঁজে পেল না, তাকে আপনি কিভাবে দেখেন? আমি ডক্টর হাসানের বক্তব্য গভীরে আমি যাইনি। জি, যে পর্যন্ত সে ঢাকায় না আসবে, সাক্ষাৎ না হবে, এর আগে তার সম্পর্কে কমেন্ট করা, সে আমার সহকর্মী, এটা সমীচীন হবে না, এটা ভুল বার্তা যাবে আমার পার্টিতে। কাজে সে আসার পরে তার সাথে আমরা বসবো, কথা বলবো, তার বক্তব্য শোনার চেষ্টা করব। নিশ্চয়ই পার্টি জেনারেল সেক্রেটারি তার কাছ থেকে জানবেন যে ঘটনাটা কীভাবে ঘটলো, সেখানে তুমি ছিলে এবং কেন হলো, তার কাছ থেকে স্টেটমেন্টটা পাওয়ার পরেই আমরা আমাদের কথা বলতে পারবো। কথাটা পরে শোনেন, এটা আপনিও পারবেন না, এটা আলাল ভাই আপনিও পারবেন না, আপনিও একটা পার্টি করেন, আপনার একটা পার্টি ডিসিপ্লিন মানেন, আমার একটা পার্টি আছে। না নিশ্চয়ই, মানে আপনাদের সাধারণ সম্পাদক পর্যায় থেকে বা উচ্চ পর্যায় থেকে কি কোনো কথা বলা হয়নি? মানে এমপি যেহেতু ছিলেন কালকে সেখানে এলাকায়, ওরকম একটি ঘটনা ঘটলো, আমাদের অফিসিয়াল রিঅ্যাকশন তো হয়েছে। জি, অফিসিয়াল রিঅ্যাকশন দেওয়া হয়েছে, বাকি সিদ্ধান্তটা তো আর একটা অফিসিয়াল সিদ্ধান্ত হইতো। আমি বিচ্ছিন্নভাবে তো এটা আমি কথা বলতে পারবো না, আমি পার্টি সেন্ট্রাল কমিটিতেই বলতে পারবো আমার অপিনিয়ন, বাট আমি এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে তো আমি আমার নিজস্ব অপিনিয়ন বলবো না। এখন আমি যেটা বলবো আমার কেন্দ্রীয় কমিটিতে বলবো, সেখানে যে সিদ্ধান্তটা হবে ওই সিদ্ধান্তটাই তখন অফিসিয়ালি সিদ্ধান্ত হবে, সে অফিসিয়াল সিদ্ধান্তটাই তখন আপনার ডিসক্লোজ করা হবে, মিডিয়াতে আসবে। সুতরাং এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাদেরকে এনশিওর করছি যে এই ধরনের হিংসাত্মক ঘটনার সাথে আওয়ামী লীগ কখনোই জড়িত ছিল না,
আগামী দিনেও থাকবে না। এবং ভাই যে বললেন এত সব কথা, এই যে গাড়ি ভাঙচুর, দগদগে ঘা, আমাদের বুকে কত দগদগে ঘা, এটা কি আমরা ভুলে গেছি? এটার চেয়ে কম না বড় আমাদের জীবনে যত আমাদের এটা তো জীবনে কোনো প্রতিযোগিতা কিনা, মানে না, না। আমি যদি আপনাকে তাহলে সেই মানে খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা, সেও তো গুরুতর ঘটনা, তো সেটা প্রতিযোগিতা নয়। আপনার 21শে আগস্টে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে নীল নকশাটা ছিল, সেখানে 22 জন আইবি রহমান মারা গেল, 500-এর মতো আহত হলো। এত বড় ঘটনা কি এই দেশের রাজনীতির ইতিহাসে আছে? আপনাদের নির্দেশনা ছাড়া, এই যে ধরুন এর আগেও আমরা বলছিলাম যে সংবাদ মাধ্যমে একদম চিহ্নিত করে ছবি দিয়ে যে আপনাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছেন, এরকম ছবি বের হলো, মানে এগুলোর ফলে মানে এগুলো ঘটে কেন? মানে এগুলোকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলেন, কিন্তু এগুলো ঘটে যায় কেন? পেট্রোল বোমা দিয়ে দেশের মানুষকে হত্যা করা, পেট্রোল বোমা দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া, পেট্রোল বোমা দিয়ে বাস যাত্রীদের হত্যা করা, পেট্রোল বোমা দিয়ে মানুষের শরীর জ্বলসে দেওয়া, এবং মেডিকেল ওয়ার্ড ইউনিটে মানুষ সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে। এই যে পেট্রোল বোমার সন্ত্রাস দিয়ে দেশ ছেয়ে গেছে, তখন একটি গভর্নমেন্টের দায়িত্ব কি এগুলো চেয়েছে দেখা না নিয়ন্ত্রণ করা? আজকে আপনি বলছেন লন্ডনে যা হয়েছে, সেই লন্ডনের এটাকে নিয়ন্ত্রণের কারণে মানে আপনাদের কর্মীরা গাড়ি বহরে হামলা চালাচ্ছেন? তাদের সেখানে যে ঘটনাগুলো ঘটেছে অতীত নিকট অতীতে, সেই ঘটনাগুলো তো সন্ত্রাসী ঘটনা ছিল, এবং বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন কেনার একটি আদালত বলে দিয়েছে। এবং বিএনপি, আমি একটা বিরতিতে যাব, বিরতিতে ফিরে একদম ছোট্ট করে আপনার কাছে শুনবো যে এর আগে খালেদা জিয়ার গুলশান কার্যালয়েও যখন পুলিশি অভিযান চালানো হলো, তখন সংবাদ মাধ্যমের বিভিন্ন ভাবে খবর এলো যে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়ে জানতেন না। এই রকম একটি ঘটনা ঘটলো, এরপরেও একে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন এবং বলছেন আপনারা কিছু জানেন না। মানে এই যে না জেনে অনেক কিছু ঘটে যাচ্ছে কিনা আপনাদের মনোযোগের বা চোখের বাইরে। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আহমদ হোসেন আরএন রাজু নামে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন ফেসবুকে, এটাই কি আওয়ামী লীগের গণতন্ত্র? এটা কি প্রমাণ করে না মানুষের কোনো নিরাপত্তা নেই? কখনো আওয়ামী লীগের ক্যাডার, কখনো পুলিশের হাতে কি জিম্মি নাকি জনগণ? মানে আমি এর সঙ্গে মিলিয়ে প্রশ্ন করতে চাই যে আপনারা গুলশান কার্যালয়ে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যখন পুলিশি তল্লাশির ঘটনা ঘটলো, তারপরেও সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছিল যে আসলে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দেরও কেউ সে বিষয়টি সেভাবে জানতেন না। আর এবারও এই ঘটনাটি যখন ঘটলো, একরকমের পুলিশি অ্যাকশন যেগুলো হয় আপনি তো জানেন, আপনি তো বুঝেন যে পুলিশি অ্যাকশন তো পুলিশের কমান্ডার আছে, আইজিপি আছে, তাদের নির্দেশে এগুলো হয়। তো হওয়ার পরে তারপরে মনে হয় যে সমস্ত ঘটনাই আমাদের নলেজে আছে, সব ঘটনায় নলেজ থাকবে। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি জানতেন না। স্বরাষ্ট্রমন্ত্রী তো এগুলো আপনাদেরকে উদ্বিগ্ন করে কিনা যে মানে খালেদা জিয়ার অফিসে পুলিশি তল্লাশির ঘটনা ঘটবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানবেন না? এগুলো আপনাদের উদ্বিগ্ন করে কিনা? বা আপনাদের এমপি এলাকায় আছেন, সেই এলাকা দিয়ে যাওয়ার পথে বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য হামলার শিকার হবে? করে না, তবে আমাদের মাঝে প্রশ্ন তৈরি তো করেই, এবং এই গ্যাপগুলো পূরণ করতে হবে, এই গ্যাপগুলো পূরণ করতে হবে। সুতরাং ভবিষ্যতে যাতে এই দিকগুলো পুনরাবৃত্তি না হয়, রিপিটেশন না হয়, সেদিক দিয়ে আমাদের অ্যালার্ট হতে হবে। আর আপনি যেটা বলেছেন, এই যে ঘটনা, একটা দেশ, একটা জাতি, রাষ্ট্রে, সব রাষ্ট্রেই আমার একটা ফিগার, একটা বডি আছে, এই বডিতে সর্দি কাশি তো হই, একটু জ্বর হতেই পারে, সুতরাং তারপরে একটা মেডিসিন খেতে হবে। সুতরাং সব ক্ষেত্রেই বাংলাদেশ তো একেবারে সব প্রবলেম আমরা সলভ করে ফেলেছি এ কথা বলবো না, তবে একথা তো স্বীকার করতে হবে যে বাংলাদেশ এখন পলিটিক্যালি একটি স্ট্যাবল সিচুয়েশন আছে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এখানে কোনো এখন অ্যানার্কিজম নেই, এখানে মানুষ অশান্তিতে নেই। মানে তার কারণ কি এটা যে আপনারা বিএনপিকে জনসভা করতে দিচ্ছেন না, বিএনপিকে যথেষ্ট ইফতার আয়োজন করতে দিচ্ছেন না, এবং বিএনপির নেতৃবৃন্দ ঢাকার বাইরে যাওয়া শুরু করেছিলেন, এখন আর ঢাকার বাইরে যেতেও তারা হয়তো ভয় পাবেন না। ঢাকার বাইরে গিয়ে নিজেরাই মারামারি করে তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। ভয় তো নিজের ঘরের ভিতরেই তো প্রবলেম, তাদের আভ্যন্তরীণ প্রবলেম। দেখছেন না সব জায়গায় সংঘর্ষ হয়েছে, সেই ভয় কি আমাদের কারণে? না, তাদের কর্মীদের মধ্যে যে বিবদমান গ্রুপ আছে তাদের ভয়ে তারা এখন মাঠে যাচ্ছেন না। নাচতে পারলাম না, উঠুন বাঁকা, আপনি নিজে নাচতে পারলেন না, আপনি উঠুন বাঁকা, এটা কি হয়? আর সব দায় কি আমাদের? ওনারা জান না কেন? পার্টি বিএনপি পলিটিক্যালি তাদের সেই সক্ষমতা নেই,
সেই সক্ষমতা অর্জন করতে পারেনি। সমস্ত দায় গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে নিজেকে আড়াল করতে তাহলে চাচ্ছে। আসলে হামলা করে কেন তাদেরকে আবার মানে রাঙামাটিতে যাওয়ার না যেতে দিয়ে চট্টগ্রামে ফেরাতে হলো, সেই প্রশ্ন নিয়ে আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে এই হামলার ঘটনার পর জাতীয় পার্টির কোনো প্রতিক্রিয়া নেই, সেই বিষয়টি আপনি মনে করেন কিনা যে জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে যে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়? এবং এই হামলার সংস্কৃতি, মানে আমরা এর আগে যেই যখন বিরোধী দলে ছিল তাদের গাড়ি বহরে হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা সবই তো আমরা দেখেছি। এই হামলার সংস্কৃতি আসলে কতটা ভয়াবহ রাজনীতিবিদদের জন্য? না, বর্তমান কোনো খারাপ কাজের আমি রেফারেন্স অতীত দিয়ে জাস্টিফাই করার কখনো চেষ্টা করি না বা বলি না, বাট তারপরে বলি 91 থেকে 96 কিন্তু এর থেকেও ভয়াবহ হামলার শিকার জাতীয় পার্টির নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মী এবং পুলিশের দ্বারা হয়েছিল। সেটা একটা ডিফারেন্ট জিনিস। এখন যেটা হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে গেছে, এটা তো দৃশ্যমান ঘটে গেছে, তাদের উপর অ্যাটাক হয়েছে, এটা দায় একজনকে না একজনকে নিতে হবে। রবিন কুক ইংল্যান্ডের মিনিস্টার ছিলেন, উনি ইরাক যুদ্ধ নিয়ে একটা মন্তব্য করলেন, উনি রিজাইন করলেন দায় নিয়ে। এক মন্ত্রী মন্তব্য করেছিলেন যে ডিমের মধ্যে সলমেনিয়া ভাইরাস থাকতে পারে, ইংল্যান্ডের পোল্ট্রি ইন্ডাস্ট্রি স্টেকে ছিল, উনি সাথে সাথে রিজাইন করেছিলেন। কুইন এলিজাবেথের বেডরুমে একটা বুদ্ধিমান লোক মিডিয়া কভারেজ পাওয়ার জন্য ঢুকে পড়েছিলেন, কে দায় নেবে, মানে কেউ দায় নিতে পারছে না। পরে রাস্তার ওই পাশে ট্রাফিক পুলিশ, তাকে সাসপেন্ড করা হলো। কাউকে না কাউকে কিন্তু দায় নিতে হবে। এটা কিন্তু আমাদের দর্শক প্রশ্ন করছেন যে যদি এই বিএনপি অজুহাত সৃষ্টির জন্যই এই হামলার ঘটনা ঘটিয়ে থাকে, তাহলেও হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না কেন? এক্স্যাক্টলি। এবং এই ক্ষেত্রে সুলাইমান হোসেন বাবু এই মন্তব্য করেছেন, খুব রাইটলি মন্তব্য করেন, যেই করুক তাকে দায়টা নিতে হবে। এবং এই ডিজিটাল যুগে মানে পুলিশ এত দক্ষ এবং তাদের এত বেশি ডিজিটালাইজড এবং সায়েন্টিফিক মেকানিক্যাল, তাদের এত বেশি ইনভেস্টিগেশন প্রসিডিউর আছে যেগুলো বের করা খুব কঠিন না, যে কে আসলে অ্যাকচুয়ালি ওখানে ছিল, কারা ছিল। দেখা যাবে যে রাস্তার মাথায় পুলিশের সার্কিট ক্যামেরা আছে, সেখানে ছবি আছে। এনিওয়ে, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। ল এনফোর্সিং এজেন্সি হোক, পলিটিক্যাল লিডার হোক, লোকাল এমপি হোক, লোকাল উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক, একজনকে স্বীকার করতে হবে যে আমার ব্যর্থতার কারণে এটা হয়েছে পলিটিক্যালি। তা না হলে দেশে একটু হতাশা বাড়তে থাকবে। মোয়াজ্জেম হোসেন আলাল, এই যে এই হামলার পর আপনাদের দলের বাইরেও সিপিবি, নাগরিক ঐক্য, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আনোয়ারুল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহদের শত নাগরিক জাতীয় কমিটি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মানে অনেকগুলো দল, বেশ কিছু দল আপনাদের প্রতি এই হামলার নিন্দা জানালো। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করেন কিনা? কারণ বিএনপি নানা বিষয়ে গত কয়েক বছর আসলে ঐক্যের কথা বলেছে, এক মঞ্চে আসবার কথা বলেছে, জাতীয় ঐক্যের কথা বলেছে, কিন্তু এরকম সাড়া মেলেনি। না, আপনি যেটা বলেছেন এই সারাটা একটা হচ্ছে পলিটিক্যাল সলিডারিটি, যেটা একটা কালচার পলিটিক্সের, সেটা ধরে রাখার চেষ্টা এখনো কোনো কোনো মহল থেকে হচ্ছে সামান্যভাবে। আমরা যতই প্রতিহিংসার মধ্যে থাকি না কেন, এটা একটা শুভ লক্ষণ। কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগ সফলতার সাথে যে কাজটি করেছে গত 8.5 বছরে, একটা ফিয়ার ফোবিয়া, একটা আতঙ্ক পরিবেশ এমনভাবে সফলভাবে চাপিয়ে দিতে সক্ষম হয়েছে, গুম খুন, বিরুদ্ধ মতবাদীদেরকে জেলে নেয়া, অপহরণ করা, আবার ছেড়ে দেয়া, কয়েক মাস পর আবার ছেড়ে দেয়া, এটা করে এমন একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে, সবাই এখন চিন্তা করছে যে সমস্যাটা যদি প্রতিবাদ না করি একই পরিণতি আমার বেলায় হতে পারে। আমার খুব কষ্ট লাগে আপনি বিশ্বাস করেন, মৃত্যুর মিছিল কিভাবে শুরু হয়েছে সেই নিকট অতীতে, রাজনীতির বাইরের কথা বলছি আমি, সেই হাওড়েও আমরা গিয়েছি, সেখানেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। হাওড়ে আমাদের 6টি টিম গিয়ে সেখানে ত্রাণ দিয়েছে। রাঙামাটিতেও তো আমরা যাচ্ছিলাম ত্রাণ কাজে, বক্তৃতা দিতেও না, সভা করতেও না। কিন্তু এই যে মৃত্যুর মিছিল বাড়ছে, এই মৃত্যুকে নেগলেক্ট করা হচ্ছে হামলার মধ্য দিয়ে, এবং এটা নিয়ে বিতর্ক করে সাধারণ মানুষের মৃত্যুকে নিয়ে আমরা হাসি ঠাট্টা তামাশা করছি। কিন্তু এমনটা যদি কখনো হয়, আমরা কি একবারও চিন্তা করি যে এই মৃত মানুষগুলো যদি কোনো হরর ফিল্মের মতো লাইন ধরে এসে আমাদের নেতা নেত্রীদেরকে জিজ্ঞেস করে যে আমাদের মৃত্যুর জন্য দায়ী তোমরা আমাদের মৃত্যুর জন্য দায়ী, তোমাদেরকে এর জন্য কৈফিয়ত দিতে হবে, হোয়াট ইজ আওয়ার অ্যান্সার? এই জায়গাটা আমরা কেন যাচ্ছি না? সেই জায়গাটা যাওয়ার মতো বিবেকবোধ আমাদের মধ্যে জাগ্রত হবে না? আমরা এখনো চিন্তা করবো আওয়ামী লীগকে আমি দোষারোপ করি, করে আমি স্কোর করি,
আর আওয়ামী লীগ করবে বিএনপি কে করে স্কোর করি। আপনি একদম একটা অন্য অ্যাঙ্গেলে গেছেন যে আসলে এরকম হামলার ঘটনার ফলে আমরা বরং রাঙামাটির ক্ষতিগ্রস্তদের নিয়ে আলাপ না করে না ভেবে এই নিয়ে আলাপ করছি। কিন্তু কিন্তু এই অভিযোগটি আওয়ামী লীগের তরফে মাহবুবুল আলম হানিফ দুদিন আগে করেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে, যে খালেদা জিয়া পাহাড়ের ক্ষতি নিয়ে রাজনীতি করছেন, কারণ খালেদা জিয়া বলছেন যে প্রধানমন্ত্রী এই রকম একটি ঘটনার পর প্লেজার ট্রিপে গেছেন। না, এটা আপনি বলতে পারেন এটা রাজনৈতিক কথার মধ্যে হয়, কারণ বেগম খালেদা জিয়া যখন সারা বাংলাদেশের 63টি জেলায় একত্রে বোমা হামলা হয়েছিল সেই সময় উনি চায়নায় ছিলেন। হ্যাঁ, সেই সময় উনি চায়নায় ছিলেন, শুধু মুন্সিগঞ্জ বাদে আর সমস্ত জেলায় হয়েছিল। উনি চায়নায় ছিলেন, উনি সেখানে সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে এসেছিলেন। আপনার সেই 91 যে প্রলয়ঙ্কারী সাইক্লোন চট্টগ্রাম বেল্ট এবং উপকূলীয় অঞ্চলে, বেগম খালেদা জিয়া তখন জাপানে ছিলেন, সেখান থেকে তিনি চলে এসেছেন সফর সংক্ষিপ্ত করে। উনি হয়তো সেরকম প্রত্যাশা করেছিলেন যে আমার কলিগও এইভাবে ফিরে আসুক, সেটা না করায় ক্ষুব্ধ হয়ে হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু আপনি যে প্রশ্নটি আহমেদ ভাইকে করেছেন সেই প্রশ্নটির উত্তর আমার কাছে কিছুটা আছে, আমি জানি না এটা মিলবে কিনা ওনার মতের সঙ্গে। কারণ আওয়ামী লীগের সভানেত্রী অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, নেত্রী শেখ হাসিনা একজন অভিজ্ঞ, কারণ ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন। তো উনি কিছু কথা মাঝে মাঝে প্রায়ই বলেন খোলাসা করে, যেটা অনেকের কাছেই ভালো লাগে। যেমন উনি বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক মুস্তাক তৈরি হয়ে গেছে। উনি বলেছেন আওয়ামী লীগের মধ্যে আমাকে ছাড়া অনেককে কেনা যায়। উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আসাদুজ্জামান নূর এরা পদত্যাগ না করে আমার সমালোচনা করে কিভাবে। এই যে ভয়ঙ্কর কথাগুলো উনি বলছেন, মোস্তাক ঢুকে গেছে, আমি ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, এর থেকে আমার মনে হচ্ছে উনি বোধহয় টের পাচ্ছেন, উনি বোধহয় আঁচ করতে পারছেন যে আওয়ামী লীগের মধ্যে বিভীষণ তৈরি হচ্ছে। আপনি মনে করছেন বিভীষণরা এরকম হামলাগুলো করছে? আমি ওই জায়গাটায় যেতে চাচ্ছি। সেই বিভীষণদেরকে দমন করার বা পর্যবেক্ষণ করার বা ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত শক্তি এই সরকারের হাতে রয়েছে, কারণ নিস্তেজ তো বিরোধী দল নিপীড়ন নির্যাতনের কারণে। বিভীষণ তৈরি হচ্ছে কি করে? সেটাই তো কথা। শক্তি তো আমাদের শ্রদ্ধেয় নেতা শেখ মুজিবুর রহমানের সামনে, অত পাহাড় প্রমাণ ব্যক্তিত্বের সামনে তো কোনো শক্তি ছিল না, তারপরেও তো হয়েছে। আমরা সেই দিকটাই, সিরিয়াস দিকটাই তো আওয়ামী লীগের নজর দেওয়া উচিত এই কারণে যে আপনি দেখবেন এই যে কিছু সিমটম অনেক আগে থেকে ছিল। পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামের পাশে কক্সবাজার, রাঙামাটিতে আমি নিজে দেখেছি মোটরসাইকেলে 3 জন করে চলছে, পেছনে কোনো নাম্বার প্লেট নেই, লেখা আছে ছাত্রলীগ, লেখা আছে যুবলীগ, কোনো রেজিস্ট্রেশন নাই, মোটর সাইকেলে চলছে পুলিশের সামনে দিয়ে। এবং এই মির্জা আলমগীরের ঘটনা যখন ঘটে সেখানে পুলিশ ছিল, আপনারা দেখিয়েছেন টিভিতে, পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল। ওবায়দুল কাদের সাহেব বলেছেন আজকে, না আমি শেষ করে দিচ্ছি, আজকে আহমেদ ভাই বলছেন ভালো, তাদের এই সদিচ্ছাকে ধন্যবাদ। কিন্তু আমার কথা হলো যে জিনিসটা এত ভিজিবল, এত সময় ধরে ঘটলো, কোনো একজন মন্ত্রীকে ইনসাল্ট করে ফেসবুকে একটা পোস্ট দিলে সেই লোক যদি সাথে সাথে গ্রেপ্তার হয়, রিমান্ডে যায়, 7 দিনের মধ্যে তার দ্রুত বিচারে এনে সাজা হয়, এত বড় হামলার ঘটনা তদন্ত করে দেখবো এটা কেন লাগবে? 5টা লোককে অন্তত গ্রেফতার করতেন, চিহ্নিত। এই প্রশ্নটি গ্রেফতার কেন একজন হলো না সেই প্রশ্নটি অনেক দর্শক করছেন। আমি একটা বিরতিতে যাব, মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে ফিরবো। ওবায়দুল কাদের আজকে যে প্রশ্ন করেছেন যে সরকারের লাভ কি, সেই গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির পরেও এরকম কথা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন যে এরকম একটি ইস্যু আপনাদের হাতে তুলে দিয়ে সরকারের লাভ কি? আমি একটা বিরতির পরে আপনার কাছে শুনবো যে আপনার ব্যাখ্যাটা কি, মানে এমন ঘটনা ঘটাবে কেন সরকার। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। মোয়াজ্জেম হোসেন আলাল এই হামলা সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ যখন সাংবাদিকরা আবার তাকে এই বিষয়ে প্রশ্ন করছেন তখন বলেছেন যে মানে সরকারের কি লাভ, সরকার এমন কাজ কেন করবে বা আওয়ামী লীগ কেন বিএনপির হাতে ইস্যু তুলে দেবে? আপনার কি মনে হয় কেন করে থাকতে পারে, কেন এরকম ঘটনা হয়ে থাকতে পারে? না, এটা হচ্ছে কি, এইটার এই বর্তমান সরকারের রূপটাই কিন্তু একটা অদ্ভুত আকারের। যেমন শামীম হায়দার পাটোয়ারি সাহেব বললেন যে ওনাদের মহাসচিব দেশের বাইরে আছে, এই জন্য এই ব্যাপারে প্রতিবাদ করাটা হয়নি। তার মানে মানে সুযোগ দেওয়া আওয়ামী লীগকে এবং একটু মনে মনে খুশি হওয়া যে ঠিক আছে বিএনপির উপর থেকে হয়েছে, অসুবিধা কি? আমরা যদি বেশি কিছু বলি আবার যদি আমাদেরকে দূরে সরিয়ে দেয়, ঘর থেকে বারান্দায় ঠেলে দেয়, এরকম কিছু বিষয় তো থাকে। তো সেই জায়গাটায় সরকারের কোনো লাভের যে সম্ভাবনা নাই, ক্ষতির সম্ভাবনা, এটা ওবায়দুল কাদের সাহেব যথার্থ বলেছেন। কিন্তু এই সরকারের প্রকৃতি, গঠন প্রকৃতির যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে ওই যে অনেক আগে আমরা দেখতাম যে 1 মুঠো গুড়, 1 চিমটে লবণ আর একটু পানি মিলে ওর স্যালাইন হয়। এটা তো ওর স্যালাইনের মতো একটা সরকার।
এটার মধ্যে জাসদ আছে, এটার মধ্যে সাম্যবাদী দল আছে, এটার মধ্যে ওয়ার্কার্স পার্টি আছে, এটার মধ্যে আবার এই যে কি বলে মুক্তিযুদ্ধ বিরোধী এখন বিভিন্ন তৃণমূলে জামাতে ইসলামীও বিভিন্ন নির্বাচনও করেছে আওয়ামী লীগের শুরুতে, তাই না? শেরপুরে এবং নড়াইলে ছাত্রলীগের 2 সভাপতি থানার, একজন জেলার একজন থানার, তারা জেএমবির সঙ্গে জড়িত, এটা রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এই যে সরকারের মধ্যে যারা ঢুকেছে তারা যে এই খেলা খেলছে না, এইটার প্রমাণ কি? ওবায়দুল কাদের যাদের আমি ওই কথাটাই বলতে নানা নামে চাচ্ছি, ডাকছেন, ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে তো আমি একমত, কিন্তু কারণ ওনারাই তো বলেছেন যে ইসের হত্যাকাণ্ডের সঙ্গে 75-এর হত্যাকাণ্ডের সঙ্গে প্রেক্ষাপট তৈরি করেছিল হাসানুল্লাহ গিনু সাহেবের লোকেরা, জাসদের লোকেরা। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি ফিয়ার ফ্যাক্টরের কথা দিয়ে শুরু করেছিলেন, এখনো শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরের কথা দিয়ে শুরু করেছিলেন। আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে মানে যে এই প্রশ্নটি জানতে চাইবো যে আপনারা ঢাকার বাইরে বেরোচ্ছিলেন, আপনিও একটি দলের নেতৃত্ব দিয়ে 51 জন নেতা, 51টি সাংগঠনিক জেলায় আপনারা সংগঠনের কাজ গুছিয়ে এসেছেন এই মাস দেড়েক আগে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে হাওড়ে গেছেন, এই এখন রাঙামাটিতে যাচ্ছিলেন। মানে আপনাদের ভেতরে এই ঢাকার বাইরে যাওয়ার বিষয়ে আতঙ্ক বাড়বে কিনা? আর আমাদের একজন দর্শক এল হামিদ তিনি প্রশ্ন করেছেন যে বিএনপি যেন নির্বাচনে যেতে সাহস না পায়, সেজন্য এই হামলা, এমন কিছু আপনারা সন্দেহ করেন কিনা? না, শুধু আমাদের আতঙ্কের বিষয়টা কিন্তু না, আতঙ্কটা কিন্তু সারা দেশব্যাপী, আমি বলেছি, শুধু বিএনপির মধ্যে না, ফিয়ার ফোবিয়াটা সব জায়গায়। ওই যে আমি বললাম কিছু সাংবাদিকের উদাহরণ দিয়ে, যেখানে সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের মতো লোকের বিরুদ্ধে সংসদে যাচ্ছে তাই কুচ্ছারটনা করা হয়, তারপরে সংসদে প্রধান বিচারপতি সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য করা হয়, যে সংসদে দাঁড়িয়ে বা মন্ত্রীরা দায়িত্বহীনভাবে যা খুশি তাই বলতে থাকেন, খালেদা জিয়ার ঠিকানা হবে কাশিমপুরে, এমন কথা তথ্যমন্ত্রী শতবার করে বলেছেন। এই যে এটাও কিন্তু একটা ফিয়ার ফ্যাক্টরের ব্যাপার সাধারণ নেতাকর্মীদের মধ্যে। আর যেখানে আমি দেখছি যে আমার ভাইকে ধরে নিয়ে গেছে, পরে তার লাশ পাওয়া গেছে, যেখানে আমি দেখছি আমার বড় ভাইকে বা আমার বাবাকে ধরে নিয়ে ছাদের উপরে উঠিয়েছে, সেখান থেকে গুলি করে ফেলে দেওয়া হয়েছে, বলে হয়েছে ছাদ থেকে পড়ে মারা গেছে, পায়ে গুলি করে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়েছে, চাপা দেওয়া হয়েছে, বলা হয়েছে। রুহুল কবির রিজভী আহমেদ কুমিল্লায় সংবাদ সম্মেলন করে সারা দেশে বিক্ষোভের ডাক দিলেন। আজ সারা দেশ থেকে বিক্ষোভের তেমন মানে কোনো খবর আসলে আমরা সংগ্রহ করতে পারিনি। আজকের বৈরী আবহাওয়াটা আপনার দেখতে হবে। এর আগে কিন্তু কালকে কিন্তু তাৎক্ষণিকভাবে সারা দেশে অনেক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে, ঢাকায়ও 4-5টি জায়গায় হয়েছে। এখন এই বিক্ষোভ প্রতিবাদটা যখনই হয় তখনই স্লোগানের জবাব যদি দেওয়া হয় গুলি দিয়ে, স্লোগানের জবাব যদি দেওয়া হয় জলকামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, কতক্ষণ 8.5 বছর ধরে তো একটানা চলছে, চলতে 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 তো একদম পিষ্ট করে ফেলা হচ্ছে আমাদেরকে। সুতরাং সে জায়গায় সামান্য কথাটা আমরা বলবো, সেই সুযোগও যদি না দেওয়া হয় তাহলে তো ফিয়ার ফ্যাক্টরটা আরো উচ্চ মাত্রায় যাবে, এবং এটা জেনিতে গেলে পরে প্রাকৃতিক নিয়মেই কিন্তু এটা আবার একসময় নিচের দিকে নামবে। আপনারা নিশ্চয়ই সেই জেনিতে যাওয়ার অপেক্ষা করছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে প্রশ্ন করতে চাই, ক্লিশে প্রশ্ন। তুহিন চৌধুরী প্রিন্স আমাদের একজন দর্শক, তিনিই করেছেন যে শিষ্টাচার সৌজন্যবোধের সংস্কৃতি দিনে দিনে হারিয়ে যাচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় তো একটা বললো উনি গায়েবী। আসলে কি, একটা জিনিস সবসময় বলবো যে অনুদার রাজনীতি বেশি দিন কখনো টিকে না, আপনাকে উদার রাজনীতি ব্যাক করতে হবে। ইন্দিরা গান্ধী উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি এলাহাবাদে একটা ইলেকশনে করাপ্ট প্র্যাকটিস করেছিলেন। এলাহাবাদ হাইকোর্ট ওনাকে বললেন যে উনি করাপ্ট প্র্যাকটিস করেছেন, উনি কোনো ইলেক্টেড পদে থাকতে পারবেন না। সুপ্রিম কোর্ট বললো উনি সংসদে থাকতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না। ওই দিন জয়প্রকাশ নারায়ণ ওনার বাবার ফ্রেন্ড একটা মিটিং করে, মিটিংয়ে খুব জ্বালাময়ী ভাষণ দেয়, এবং পরের দিন থেকে ইন্ডিয়ায় ইন্দিরা গান্ধী বিরোধী মুভমেন্ট হবে এরকম একটা আশঙ্কা ছিল। উনি ভয় পেয়ে রাতের বেলা ইমার্জেন্সি দিয়ে দিলেন। উনি ইমার্জেন্সি না দিয়ে সেই সময় বাই ইলেকশন দিতে পারতেন, এবং বাই ইলেকশন দিলেও কংগ্রেসকে হারানোর মতো ফ্যাক্টর কিছু ছিল না, কিন্তু উনি অনুদার পলিটিক্সের দিকে গেলেন। 2 বছর ইন্ডিয়ার কালো অধ্যায় বলা হয়, জুডিশিয়ারি, রুল অফ ল এন্ড এভরিথিং। তো আমাদেরকে উদার পলিটিক্সের দিকে আসতে হবে। দেখেন আজকে এই সময় যদি আপনি আসেন, এই মুহূর্তে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু সরকার কম্প্রোমাইজ করতে পারছে না। যেমন বাজেটে সাধারণ মানুষের উপর কর আরো বেশি করা হচ্ছে। কেন করা হচ্ছে? মূল কারণ একটাই, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন অনেক বাড়ানো হয়েছে। কেন বেতন বাড়ানো হয়েছে? কারণ সরকারের তাদের উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি। কেন ডিপেন্ডেন্সি বেশি? বিকজ অনুন্নয়ন খাতের মূল বাজেটটাই এবারের বাজেটে হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তা। কেন বেতন অনেক বেশি বাড়ানো হয়েছে? বিকজ ম্যান্ডেট সংকট আছে। ম্যান্ডেট সংকট থাকার কারণে সরকারকে প্রশাসনের উপর অতিমাত্রায় নির্ভরশীল হতে হচ্ছে। এবং আমি মানে দায়িত্ব নিয়ে বলবো না, জাস্ট হাইপোথেটিক্যাল স্পেকুলেশন বলবো, এই যে কিছু ঘটনা ঘটে যায়, যেমন এই যে এই অ্যাটাকটা, তারপরে এই যে খালেদা জিয়ার অফিসে সার্চ করা, এগুলো যে সরকার খুব পারপেচুয়েটলি করে তা না। সরকারের মধ্যেও অনেক সরকার আছে, সরকারের মধ্যে অনেক স্ট্র্যাটেজিক ডিফারেন্স আছে। কেউ হয়তো ভাবছে বিএনপির নার্ভ টেস্ট করে দেখি,
কেউ একটু ভাবছে যে সরকারকে সামনের বার বিএনপিকে না আসলেই ভালো, কেউ ভাবছে আসলে ভালো। আপনার এখানে আমি যেটা বলেছি যে ডিলেমা, আসতে ভালো নাকি না আসতে ভালো। আবার বিএনপিরও ডিলেমা আছে, কিভাবে আমরা ভোটে যাব, গেলে ভালো না না গেলে প্রতিহত করা ভালো না যোগ দেওয়া ভালো। তো আমি যদি না, বিএনপি ভাবছে না গেলে আওয়ামী লীগ আরেকটা অস্বস্তির মধ্যে থাকবে, আবার গেলে আমাদের একটা প্রেজেন্টেশন থাকবে, সব মিলিয়ে বিএনপির মধ্যেও ডিলেমা আছে। বাট আমি যেটা বলবো, ডেফিনেটলি সরকারকে, বিএনপিকে, সবাইকে আস্তে আস্তে উদার রাজনীতিতে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আহমদ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে ডিলেমার কথা বললেন, এই ধরনের ঘটনাগুলো যাকে আপনার বিচ্ছিন্ন ঘটনা বলছেন, সেগুলো এই ডিলেমার পরিচায়ক কিনা? আর আমাদের দর্শক শাকিল মাহমুদ তিনি বলছেন, লংগদুতে হামলা, পাহাড় ধসে এত প্রাণহানি, ত্রাণ কাজে সরকারের ব্যর্থতা, কর, বিতর্কিত বাজেট পেশ, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সহ সাম্প্রতিক সময়ে নানা কিছুর সমালোচনা অন্যদিকে ঘুরিয়ে দিতেই হয়তো এই হামলা। ত্রাণ কার্যের ত্রাণ কাজ তো অব্যাহত চলছে, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এখানে সমস্যার সমাধান কি হয়ে গেছে না? এবং ত্রাণ কাজ নিয়েও নানা রকম অভিযোগ আসছে। অভিযোগ এগুলো কাগজে অভিযোগ, মৌখিক অভিযোগ অনেক কিছু থাকে, কিন্তু সেখানে কোনো মানুষ কি না খেয়ে মারা গেছে এমন কোনো নিউজ আপনার কাছে আছে? চাচ্ছেন যে মারা হ্যাঁ আছে, মারা গেছে, অনাহারে মারা গেছে, কেউ বলতে পারবে? কোনো পত্রিকায় এসেছে? তাহলে আপনাকে ধরে নিতে হবে গভর্নমেন্ট সাকসেস। গভর্নমেন্ট সেখানে তার ত্রাণ অপারেশন যেটা চালাচ্ছে সাকসেসফুলি চালাচ্ছে, প্রশাসন সেখানে কাজ করছে, খাবারের কোনো সমস্যা নেই। চালের শহর তারা বলছেন যে হাওড়ে মানুষ মারা যাবে, হাওড়ে কোনো মানুষ মারা গিয়েছে নাকি? যায়নি। এই যে ভাই বললেন না, আপনারা এখনো আমরা এখন 2017-তেও আসলে ত্রাণ কাজের সাকসেসটা অনাহারে কেউ মারা যাচ্ছে কি যাচ্ছে না তাই দিয়ে মাপছি। নিঃসন্দেহে আপনাকে বুঝতে হবে যে একটা রোগ যদি মারা যায় তাহলে বুঝতে হবে যে সেখানে আমাদের খাওয়া ঘাটতি আছে, সংকট আছে, আমার ঘরে খাওয়া নেই। সুতরাং এই দিক থেকে কোনো প্রবলেম নেই। আর ভাই যেটা বললেন, আলাল ভাই তো বললেন যে ওনারা হাওড়ে গেছেন 4-5টা টিম নিয়ে। আমি হাওড়ে দায়িত্ব পালন করি, আমি হাওড়ে ছিলাম, কয়েকদিনই ছিলাম, আমি বিএনপির কোনো লোকজন দেখি নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে প্রথম গেছেন মানে রাজনৈতিক নেতাদের মধ্যে। জি, প্রথম মানে যখন কোথায় গিয়েছিলেন সেটাও আমি জানি। সেটা মদন কোনো এই মদন মানে হাওড় না, মদনে গিয়েছেন, চলে আসছেন, জাস্ট একটা ফটো সেশন করে চলে আসছেন, জাস্ট ফটো সেশন, আর কিছু না। আর উনি যেটা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে, এই দুটো কথাও তিনি বলেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সবচেয়ে রিমার্কেবল কথা বলেছেন, ধর্মকে বাদ দিয়ে আমি প্রগতিশীল হব না, প্রেস ক্লাবে বলেছেন। আর একটা কথা বলেছেন, আমি সকলের প্রধানমন্ত্রী। এই দুটো বক্তব্য পরিধানযোগ্য। আর আপনি বলছেন ওনারাই শুধু মার খেয়েছেন। এই 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশে 26,000 নেতাকর্মী জীবন গিয়েছে আমাদের। তারা বলুক কয়টা জীবন গিয়েছে আমাদের এই সময়ে 2 টার্ম ক্ষমতা। আপনারা একটা তালিকা রাখছেন, মানে হিসাব রাখছেন যে 26,000 হয়েছে। হ্যাঁ আছে। এবং আমাদের সময়ে বিএনপি চেয়ারপারসনের কোনো মিটিংয়ে গ্রেনেড চার্জ হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, ওনাকে হত্যা করার জন্য হয়েছে? উনি দেখাতে পারবেন, বলতে পারবেন? পারবেন না। উনি বলেছেন ওনাদের নেত্রী বয়স হয়েছে, অসুস্থ হয়ে, যে কারণে তিনি ঢাকার বাইরে যেতে পারেন না। এই মানে আজকে বলেননি, আমি এরকম শুনিনি। না আজকে আমার কথা বলিই নেই না, তবে উনি অসুস্থ, এটা সত্য কথা। এটা আপনি বলতে পারেন। না, কিন্তু আপনি এই কথা নিয়ে আসলে কি কোন রকম খোঁচা দেওয়ার সুযোগ আওয়ামী লীগ নেতৃবৃন্দের থাকে? যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীর গাড়িতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হঠাৎ দা রড ইট পাথর নিয়ে লোকে জড়ো হয়ে হামলা চালাতে পারে, এবং আপনারা তো আবার বিশেষ নিরাপত্তাও দেন না। মিসেস চৌধুরী, আমরা মরে মরে বেঁচে আছি, আমরা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছি। বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রতিদিন আমরা মৃত্যুর সাথে লড়াই করেছি, মৃত্যুর মিছিলে আমরা ছিলাম। মৃত্যুর মিছিল থেকে আওয়ামী লীগ মৃত্যুর মিছিল থেকে পুনর্জন্ম নিয়েছে। কাজে আওয়ামী লীগ মৃত্যুর রাজনীতি চায় না, হত্যার রাজনীতি চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরে প্রথম আহ্বান জানালেন, হত্যার রাজনীতি বন্ধ করতে হবে, খুনের রাজনীতি বন্ধ করতে হবে। আর বিএনপি খালেদা জিয়া করলেন খুনি, যত বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে বানিয়েছে। রশিদকে আপনার মনে আছে? আপনি কি মনে করেন যে আসলে বিএনপি নেতৃবৃন্দ ঢাকার বাইরে বেরোচ্ছিলেন? আপনারা তো জনসভা করতে দেন না। এগুলো বানোয়াট কথা, এগুলো অদ্ভুত বানোয়াট কথা, এটা আজগুবি কথা, এটা আজগুবি কথা। ওনারা নিজেরা যেতে পারেন না ঢাকার বাইরে গিয়ে, প্রোগ্রাম করার মতো সামর্থ্য নাই, সাংগঠনিক শক্তি নাই। একটা পার্টির সাংগঠনিক শক্তি আছে, তাদের উপর হামলা কেন? এত দুর্বল পার্টি হামলা করি না তো এত। আর তারা যে এত জনপ্রিয়, আকাশচুম্বী কথা বলছে যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তারা ইলেকশনে আসতে ভয় কিসের? তারা আসতে পারে,
কিসের দ্বিধায়িত? কিন্তু একবার বলে কি সহায়ক সরকার, জীবনেও সহায়ক সরকার দিবেন, 7 দিন যাবত আলোচনা হবে, এরপরে সহায়ক সরকার মারা যাবে। হেই আর তাই তাদেরকে সংবিধান মোতাবেক যে নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজী নজরুল ইসলামের একটি প্রশ্ন করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি আসলে মোয়াজ্জেম হোসেন আলালকে দিয়ে শেষ করতে চাই। গাজী নজরুল ইসলাম আমাদের একজন দর্শক, তিনি বলেছেন যে হামলা যারা সাপোর্ট করছেন তারা কি ভাবেন না যে হামলার শিকার তারাও হতে পারেন? এখানে কেউ হামলার সাপোর্ট করেছে? কেউ আপনি করছেন না হামলার? না না করেছে, আপনি শুনেছেন, আপনার সাক্ষী তো। না। হ্যাঁ, তাহলে এই যে যিনি প্রশ্নটি করলেন এটা উদ্দেশ্য প্রণোদিত। উনি একজন রাজনৈতিক ব্যক্তি, উনি একেবারে অরাজনৈতিক ব্যক্তি না। এবং এই 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 টকশোতে আপনার আপনি উপস্থিতি মনে করেন কিনা যে এই যে এই হামলা আমাদের উপর হয়েছে, ওই হামলা আমাদের উপর হয়েছে, এর চেয়েও বড় হামলা হয়েছে, এগুলো বলে না, এইগুলো বলে অতীতকে আমরা স্মরণে আনতে চাই যাতে হামলা না হয়। মাহিমার কথা মনে নেই আপনার? মাহিমাকে দর্শন করে কারা হত্যা করেছিল আপনি কি জানেন না? সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এই আপনার কাছে আমি শেষ মন্তব্য নিতে চাই যে বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি বিচার চান এই ঘটনার, এবং বিএনপি আসলে কতটা নিরাপদ বোধ করবে এরপর তাদের রাজনৈতিক কর্মসূচিতে, সেটি একটি প্রশ্ন। আর বেগম খালেদা জিয়া কেন বাইরে যান না সেটি বলছেন। বেগম খালেদা জিয়া বাইরে গেলে আসলে কতটা নিরাপত্তার ব্যবস্থা থাকে? বেগম খালেদা জিয়াকে তো সোহরাওয়ার্দী উদ্যানে পারমিশন দেওয়া হয়নি পরপর 7টি প্রোগ্রামে এখন অবধি। তারপরে হাওরের যে ঘটনা, সেখানেও ত্রাণ কার্যক্রমের দেখিয়ে এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক পরে যেতে হয়েছে, কারণ ওবায়দুল কাদের সাহেবদের তো হেলিকপ্টার আছে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার আছে, আর্মি প্রোটোকল আছে, তারা যেতে পারেন, অন্য কেউ তো যেতে পারেনি। এই রাঙামাটি তো সেই একই অবস্থা। আর আমাদের নিরাপত্তার কথা বলেন, আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি, আমাদের নিজেদের নিরাপত্তা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আমার কষ্টটা লাগে আহমেদ ভাই আলোচনাটাকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন সেটার প্রতিবদ্ধ হচ্ছে এই যে অতীতে কেউ কেউ খারাপ কাজ করেছে, 75-এ যদিও বিএনপির জন্ম হয়নি, এখন সেটার সঙ্গে পাল্লা দিয়ে ওনারা তার চেয়ে বেশি খারাপ করবেন। কিন্তু আজকে মানুষ কি দেখতে চায়? মানুষ আমাদেরকে প্রশ্ন করে, রাজনীতিবিদদেরকে দেখলে বক্র দৃষ্টিতে তাকায় যে এরা অসভ্য, এরা ইতর, এরা আমাদের যন্ত্রণা বোঝে না। আপনি 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট করলেন, আর এই পাহাড় ধসে যারা মারা গেল সেই দরিদ্র নির্যাতিত লাঞ্ছিত মানুষদের জন্য কি করলেন? আহতদের জন্য 10,000, নিহতদের জন্য 20,000। কেন? মৃত্যু মানে অর্থ দিয়ে মৃত্যুর বিচার করা যায় না, কিন্তু 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, আপনি 1 কোটি টাকা করে 1 লক্ষ করে টাকা দিলে কত টাকা লাগতো? 2 থেকে 3 কোটি টাকা লাগতো সর্বোচ্চ, দেওয়া হলো না। অথচ বলছে ত্রাণ কার্যক্রমে সরকার সফল। উনি বলছে 40 কিলোমিটার দূরে গিয়ে এখনো জ্বালানি সংগ্রহ করতে হয়। আজকের প্রিন্ট মিডিয়া এসেছে সুপেয় পানির জন্য তাদেরকে যাই 11 মাইল দূরে যেতে হয় মহিলাদেরকে। তারা বলছে ত্রাণ কাজে সরকার সফল। কখনোই সমগ্র জনগোষ্ঠীকে একত্রিত না করে, তাদের সমর্থন না নিয়ে বা তাদের সহযোগিতা না নিয়ে কোন সরকারই কখনো পুরোপুরি সফল হয় না। আজকে মানুষ কি দেখতে চায়? মানুষ দেখতে চায় 91 এর পরে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা পাশাপাশি সহস্র বদনে বসেছিলেন, ওই দৃশ্য দেখতে চায় মানুষ। দেখতে চায় খন্দকার দেলোয়ার হোসেন চা বানিয়ে খাওয়াচ্ছেন, আমি অনেক দর্শকের প্রশ্ন দেখছি সেই কারণে যে অনেক দর্শক আসলে আহমদ হোসেনের মতোই অনেক দর্শক এইচএম কিবরিয়ার উপর হামলা, 21শে আগস্টের হামলার কথা বলেছেন, 2001 থেকে 2006 তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের অত্যাচারের কথা লিখেছেন। মানে আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের রাজনীতির অতীতটা এমন যে এখন যে কোনো নতুন হামলা আসলে আপনাদের প্রতি সহানুভূতি সকল পক্ষ থেকে আদায় করতে পারছে না? মানে মনে করছেন যে এটা রাজনৈতিক হামলা, রাজনীতিবিদদের উপর হামলাই হতে পারে, এমন ঘটনা মনে করেন কিনা? না, এমন ঘটনা আমি মনে করি না। আমি মনে করি যে এই যে দুষ্টু চক্রের মধ্যে আমরা পড়েছি, বিসিএস সার্কেল অফ হেট, যে 26,000 আপনারা মেরেছেন, কাজে আপনাদের কতজন মেরেছেন এই হিসাব, এইখান থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার, আল্লাহর ওয়াস্তে আমরা যেন সেই উদ্যোগটা নেই, এবং সেটা সরকারের পক্ষ থেকে নেয়ার দায়িত্বটা সবচেয়ে বেশি, কারণ প্রশাসন যন্ত্রটি পুরোপুরি তাদের হাতে। শতভাগ সহযোগিতা করব। খুব ভালো কথা বলেছেন। ভালো হচ্ছেন আপনাদের বিএনপি নেত্রীর ছেলে যখন মারা গেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে দরজা খুলেছিলেন,
দরজা বন্ধ ছিল। অসংখ্য ধন্যবাদ দরজা বন্ধ আহমদ ছিল, হোসেন। এই বন্ধ ছিল। ধন্যবাদ। সামনে যাচ্ছে সামনের এই দিকে সম্প্রীতির উনি পরিবেশ টানছে কে নষ্ট পেছন করেছে? দিকে। বন্ধুত্বের পরিবেশ আমি কে যত নষ্ট সামনে করেছে? যেতে অসংখ্য চাই ধন্যবাদ অত পেছন গাইস। থেকে শামীম টানে। হায়দার পাটোয়ারি, মোয়াজ্জেম হোসেন আলাল। দর্শক, আজও আপনাদের সাফল্যের গল্প শোনানো হলো না, আপাতত বিদায় রাজকাহন থেকে। যারা সঙ্গে ছিলেন, আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।